দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসই বোর্ডের ক্লাস 9 এই শ্রেণীর অন্তর্গত লিও তলস্তয়ের লেখা ইলিয়াস এই গল্পটির বিষয়বস্তু এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। লিও তলস্তয় ছিল রুশ সাহিত্যের একজন খ্যাতনামা লেখক। অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক লিও তলস্তয় শুধু লেখার কাজে নিজেকে ব্যস্ত রাখেননি, তিনি সমাজ সংস্কারের বিভিন্ন কাজও করেছিলেন। 1828 খ্রিস্টাব্দে রাশিয়ার টুলা প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরিবারের চতুর্থ সন্তান ছিল এই লিও তলস্তয়। শৈশবে তিনি তার পিতামাতাকে হারান, তারপর তিনি তার পিসির কাছে মানুষ হয়েছিলেন। বাল্যকালে বাড়িতেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল এবং অল্প কয়েকদিনের মধ্যেই তিনি 3টি ভাষা শিক্ষা লাভ করেছিলেন। 5-6 বছর বয়সের মধ্যেই নিজের মাতৃভাষা রুশ, জার্মানি এবং ফরাসি এই 3টি ভাষা তিনি শিখে নিয়েছিলেন। 1844 খ্রিস্টাব্দে কাজান বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও সেখানে তার সাফল্য আসেনি। তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে কৃষক হওয়ার উদ্দেশ্য নিয়ে বাবার জমিদারি দেখাশোনার কাজ শুরু করেছিলেন। বিদ্যালয় বা স্কুল কলেজে তার শিক্ষা করতে না পারলেও তিনি সেখানে শিক্ষিত হতে না পারলেও বাড়িতে থেকেই তিনি তার শিক্ষা জীবনটা শেষ করেছিলেন এবং তিনি প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠেছিলেন। নিজের চেষ্টায় গ্রিক, আরবি, লাতিন, ইংরেজি ইত্যাদি বিভিন্ন ভাষা তিনি শিখে ফেলেছিলেন। বেহিসাবি জীবনযাপন করে প্রচুর অর্থ অপচয় করে তিনি আবার তার দাদার কাছে ফিরে যান। দাদার সঙ্গে থেকে তিনি 1851 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। যোদ্ধা হিসাবে প্রথমেই তিনি ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই সময় তার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটতে দেখা যায়। সেনাবাহিনীতে থাকাকালীন তলস্তয় তার প্রথম লেখা চাইল্ডহুড, এটি একটি আত্মজীবনীমূলক লেখা ছিল, সেটি প্রকাশ করেন। 1869 খ্রিস্টাব্দে তার বিখ্যাত উপন্যাস ওয়ার অ্যান্ড পিস এটি প্রকাশিত হয়েছিল। তলস্তয়ের দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা, তাই তার কোনো রচনাতেই অবাস্তব কোনো ঘটনার উল্লেখ আমরা পাই না। বাস্তব জীবনকেই তিনি তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে সবসময় আগ্রহী ছিলেন। বাড়ি থেকে দূরবর্তী আষ্টাপোভা নামক একটি রেল স্টেশনে তিনি থেকে সেখানে নিউমোনিয়া রোগে মারা গিয়েছিলেন। 23 টেলস এই গল্পগ্রন্থ থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছিল। আমাদের এই ইলিয়াস গল্পটিকে অনুবাদ করেছিলেন মনীন্দ্র দত্ত। এবার আমরা ইলিয়াস গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে ইলিয়াস নামে এক বাস্কির বাস করত। সে যখন বিয়ে করেছিল তারপর 1 বছর পরে তার বাবা মারা যায়। সে এবং তার স্ত্রী তখন একা হয়ে যায়, যেহেতু তার বাবা মারা গিয়েছিল তারা একা পড়ে যায় এবং তাদের সম্পত্তি বলতে তখন ছিল 7টা ঘটকি, 2টো গরু এবং 20টি ভেড়া। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থাপনায় এবং তার স্ত্রীর প্রচণ্ড পরিশ্রমে ধীরে ধীরে তাদের সম্পত্তি বাড়তে থাকলো। দীর্ঘ 35 বছর পরিশ্রমের পর তাদের সম্পত্তি এসে দাঁড়ালো 200 ঘোড়া, 150 গরু মোষ এবং 1200 ভেড়া। যেহেতু ইলিয়াস এবং তার স্ত্রী বহু পরিশ্রম করে এই সম্পত্তিগুলো তৈরি করেছিল, তাই ইলিয়াসের এখন চারিদিকে বলবোলাও, ইলিয়াসকে তার আশেপাশের সবাই হিংসে করতে থাকলো এবং ইলিয়াস এসব পাত্তা না দিয়ে সে নিজের মতো জীবনযাপন করতে থাকলো। তার বাড়িতে এখন প্রতিদিনই অতিথি আনাগোনা লেগেই থাকতো এবং অতিথিরা আসলে তাদের
যথেষ্ট সেবা এবং তাদের খাওয়া পড়া দিতে তিনি কার্পণ্য করতেন না। ইলিয়াসের 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। প্রত্যেকের বিয়ে হয়ে গেছে। বড় ছেলেটির এবং ছোট ছেলেটির আগে বাবার সাথে কাজ করত, মানে তারা যখন দরিদ্র ছিল, কিন্তু তারা যখন একটু বড়লোক হয়ে উঠলো, তারা খুব আয়েশি হয়ে উঠলো এবং কাজকর্ম করতো না, মানে বাড়ির মজুরেরাই সমস্ত কাজকর্ম করত। তারা শুধু বাউন্ডুলের মতো ঘুরেই বেড়াতো। তার বড় ছেলেটি একটি দুর্ঘটনায় পড়ে, মানে একটি মারামারিতে পড়ে মারা যায় এবং ছোট ছেলেটি এমন এক ঝগড়াটে বউকে বিয়ে করে বাড়িতে আনে যে সেই বউ শ্বশুরের অবাধ্য হয়ে উঠল, মানে স্বামীকে তো মানেই না, শ্বশুরকে পর্যন্ত তিনি অমান্য করতে থাকলো। এর ফলে ইলিয়াস সেই ছোট ছেলেকে কিছু সম্পত্তি এবং গরু ঘোড়া ভেড়া ইত্যাদি দিয়ে তাকে দূরে পাঠিয়ে দিল এবং তার স্ত্রী দুজনের সম্পত্তিতে কিছুটা টান পড়ল। পরবর্তীতে দেখা যায় কিছুটা তার সম্পত্তি মড়কে নষ্ট হয়ে যায় এবং তারপরে প্রচণ্ড শীতে কারি খড় ইত্যাদিতে তার বেশি যোগান রাখতে পারেনি এবং তার গরু এবং ঘোড়াগুলি না খেতে পেয়ে কিছুটা মারা গেল। তারপর কিরবিজ নামে এক দস্যুরা এসে ইলিয়াসের ভালো ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে চলে গেল এবং এর ফলে ইলিয়াস এবং তার স্ত্রী আবার সেই নিঃস্ব অবস্থায় ফিরে আসলো। ইতিমধ্যেই ছোট ছেলেটিকে বিতাড়িত করে দেওয়ার পর সে অনেক দূর দেশে চলে যায়, ফলে তার সাথে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি এবং তার মেয়েটিও মারা গিয়েছিল। ফলে বৃদ্ধ এবং ইলিয়াসের বউ শামসেমাগি তারা একা হয়ে পড়ে। যেহেতু ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি একা হয়ে গিয়েছিল, তাই তারা মজুর খেটে তাদের দিনপাত করতে শুরু করে। এমন সময় তাদের প্রতিবেশী মোহাম্মদ শাহ, লোক হিসাবে ভীষণ ভালো, সেই মোহাম্মদ শাহর করুণ দৃষ্টি সেই বৃদ্ধ এবং বৃদ্ধার উপর পড়ে। মোহাম্মদ শাহ যে ভীষণ বড়লোক ছিল তাও নয়, বেশ অবস্থাপন্ন তিনি ছিলেন। ইলিয়াস এবং তার স্ত্রীকে তার বাড়িতে মজুরের মতো সে রেখে দিল। খাওয়া এবং থাকার ব্যবস্থা তিনি নিজেই করে দিলেন এবং যখন যা প্রয়োজন তিনি সেটা দিতেন। এবং ইলিয়াস এবং তার স্ত্রীকে রেখে মোহাম্মদ শাহর একদিকে ভালোই হয়েছিল, কারণ তারা একটি সময় মনিব ছিল, আর যার ফলে তাদেরকে কোনো রকম কাজ বলে দিতে হতো না। তারা অলস ছিল না, যেটুকু পারতো নিজে থেকেই করত। ইলিয়াসের কাজ ছিল মূলত ক্ষেতের তরমুজ এবং আরও বিভিন্ন যা থাকে মজুরেরা যা যা করে সেগুলি করা, এবং তার স্ত্রী শামসেমাগির কাজ ছিল গরু দোয়ানো এবং সেখান থেকে কুমিজ তৈরি করা। একদিন এই মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব আসেন এবং তার সাথে বেশ কিছু অতিথি আসেন। ইলিয়াস তাদের সাথে সেখান দিয়ে বসেনি প্রথমে, কিন্তু সে পাশ দিয়ে যাচ্ছিল, তখন মোহাম্মদ শাহ তাদেরকে দেখিয়ে বলেন, ওই যে লোকটি ওখানে যাচ্ছে, একে আপনারা চেনেন? তখন একজন বলে, ডাকুন ওনাকে। তখন তিনি ডাকলেন এবং বললেন, এ তল্লাটে এক সময় ইনি ছিলেন অনেক বড় লোক, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি এখন আমার বাড়িতে মজুর হিসাবে কাজ করেন। সকলেই যেহেতু ইলিয়াসকে চিনত, তাই তাদের বুঝতে বা চিনতে কোনো অসুবিধা হয়নি এবং তারপরে তারা ইলিয়াসের সাথে অনেকক্ষণ কথা বলেন এবং তার স্ত্রী শামসেমাগিও মোহাম্মদ শাহর স্ত্রীর সাথে পর্দার আড়ালে ওদিকে বসে থাকেন। তখন তাদের মধ্যেই একজন জিজ্ঞাসা করেন যে, এই যে ইলিয়াস, আপনি আগে বড়লোক ছিলেন, এখন আপনি গরিব হয়ে গিয়েছেন,
কোন সময়টা আপনার কাছে বেশি ভালো লাগছে? তখন ইলিয়াস বলল, আমি যদি বলি এখন কোনো কথা সেটি আপনারা ভুল ভাবতে পারেন, তাই আমার স্ত্রীর কাছেই জিজ্ঞাসা করুন কোনটি ভালো লাগছে, তিনি যা বলবে সেটি সঠিকই বলবে। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আগে আমরা বড়লোক ছিলাম, আমাদের কোনো সময় ছিল না, মানে আমরা নিজেদের সাথে গল্প করার কোনো সময় পেতাম না, ঈশ্বরকে প্রার্থনা করার কোনো সময় পেতাম না। ভোরবেলা আমরা ঘুম থেকে উঠতাম, সারাক্ষণ কাজের মধ্যেই থাকতাম, রাত্রে ঘুমাতে যেতাম। আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারতাম না, কারোর সাথে মত বিনিময় করতে পারতাম না, প্রতিবেশী বা আশেপাশের কারো সাথে আমাদের সেভাবে যাতায়াত ছিল না। তাছাড়াও আর একটা চিন্তা, এই বুঝি ছাগলের বাচ্চাকে নেকড়ে নিয়ে গেল, বাঘে ধরে নিয়ে গেল, বা রাত্রিবেলা ঘুমোতে গেলেও প্রবলেম, এই বুঝি চোর বা ডাকাত এসে সব কিছু চুরি করে নিয়ে গেল, বা ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা হয়তো মায়ের বুকের চাপে মারা গেছে। এগুলি আবার উঠে দেখতে হতো। তাই কোনো সময়ই আমাদের একান্তভাবে ঈশ্বরকে ডাকার বা আমরা দুজনে সুখ দুঃখের গল্প করার সময় থাকতো না। আর এখন আমরা গরিব হয়েছি ঠিকই, কিন্তু দুজনে মিলে এখন আমরা সব সময় একসাথে থাকি, কাজের সময় কাজ করি, বাকি সময়টা হেসে খেলে দুজনে গল্প করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার নাম জপ ইত্যাদি করি। তাই আমার মতে এখন বর্তমানেই আমরা ভীষণ আনন্দে রয়েছি। 50 বছর ধরে সুখ খুঁজে আমরা যে সুখ পাইনি, এখন মোহাম্মদ শাহর বাড়িতে থেকে আমরা সেই সুখের সন্ধান পেয়েছি। এ কথা শুনে অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, মহাশয় আপনারা হাসবেন না, এটাই সত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিলাম বলে সম্পত্তি হারিয়ে আমরা কেঁদেছিলাম, কিন্তু বর্তমানে ঈশ্বর আমাদের প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। ইলিয়াসের এ কথা শুনে মোল্লা সাহেব বলল যে ইলিয়াস যে কথা বললেন সেটি প্রকৃত সত্য এবং পবিত্র ধর্মগ্রন্থে এ কথাটিই লেখা আছে। এ কথা শুনে অতিথিরা সবাই চিন্তামগ্ন হয়ে পড়ল। এটাই হলো গল্পের বিষয়বস্তু। খুবই সংক্ষেপে আমি গল্পটি বললাম। এবার এই গল্পটির এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? উত্তর, কিরগিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। কখন ইলিয়াসের শরীরের জোর কমতে লাগলো? উত্তর, সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থার যত অবনতি ঘটতে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? উত্তর, ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কিভাবে খাবার জোগাড় করত? উত্তর, ইলিয়াস ও তার স্ত্রী অজানা লোকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত। ইলিয়াসের স্ত্রীর নাম কি? উত্তর, ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শামসে মাগি। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? উত্তর, ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো এবং বুট সংবলিত একটি বোচকা আর স্ত্রী শামসে মাগি। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই, কেন? উত্তর, ইলিয়াসের বিতাড়িত ছোট পুত্র বিদেশে থাকত এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শামসে মাগিকে সাহায্য করার কেউ ছিল না। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? উত্তর, বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল।
আর লোকও ভালো। কে লোক ভালো? উত্তর, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশটিতে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহকে ভালো লোক বলা হয়েছে। তার খুব দুঃখ হলো। কার কেন দুঃখ হলো? উত্তর, সচ্ছল অবস্থায় ইলিয়াস অত্যন্ত অতিথিবৎসল ছিলেন। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? উত্তর, মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজ ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? উত্তর, মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিদের দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিল। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। কে কাকে এ কথা বলেছিল? উত্তর, বৃদ্ধ ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহ ইলিয়াসকে এ কথা বলেছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? উত্তর, ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? উত্তর, বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের সব সয়ে গেল। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? উত্তর, লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে সম্পন্ন মানুষ দুটি কারা? উত্তর, উদ্ধৃতাংশে সম্পন্ন মানুষ দুটি বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? উত্তর, মোহাম্মদ শাহর বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত, পুরোহিত বা মোল্লা। মোহাম্মদ শাহ অতিথিদের জন্য কি মারতে বলেছিল? উত্তর, মোহাম্মদ শাহ অতিথিদের জন্য একটি ভেড়া মারতে বলেছিল। বিশেষত্ব এই যে, কার বিশেষত্বের কথা বলা হয়েছে? উত্তর, বৃদ্ধ চাকর ইলিয়াস যে একসময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তার বিশেষত্বের কথা বলতে চেয়েছেন মোহাম্মদ শাহ। এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল। কে সবচেয়ে ধনী ছিল? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিল। ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে বলবোলাও শব্দের অর্থ হলো নামডাক বা খ্যাতি। দীর্ঘ ৩৫ বছর কঠোর পরিশ্রম ও সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ এবং ১২০০ ভেড়া সহ ভাড়াটে মজুরানীদের মনিবে পরিণত হয় ইলিয়াস। ক্রমশ তার খ্যাতি এবং পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করতে থাকে। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসতো, সে অতিথিদের কিভাবে সেবা করত? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে দূর দূরান্ত থেকে খ্যাতনামা ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসতো। অতিথিপরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলকেই অত্যন্ত সমাদর করত। তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘটকি মারা হতো। কুমিস, চা, শরবত, মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে
ইলিয়াস অতিথিদের সেবা করত। ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের, কেন, কিভাবে তাড়িয়ে দেওয়া হলো? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াস তার ছোট ছেলে এবং বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াসের ছোট ছেলের স্ত্রী অত্যন্ত ঝগড়াটে, তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল। সেই কারণেই ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তবে ধর্মপরায়ণ ইলিয়াস তাদের নিজেকে দিয়েছিল সম্পত্তি। সে একটা বাড়ি এবং কিছু গরু ঘোড়া তাদের দিয়েছিল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ল। এরপর ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি ভেড়া মরে যায়। তারপরের বছর দুর্ভিক্ষে, খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। এর উপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এখানে যার কথা বলা হয়েছে সে কিভাবে সর্বহারা হয়ে পড়ল? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে সে বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে। একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস তার অবাধ্য এবং বিতাড়িত ছোট ছেলেকে একটা বাড়ি এবং কিছু সংখ্যক গরু ঘোড়া দিয়ে দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়ে। এরপরে মড়ক এবং দুর্ভিক্ষের কারণে তার অনেকগুলি ভেড়া এবং গরু মোষ মারা গেল। কিরবিজরা তার ভালো ঘোড়াগুলি চুরি করে নিলে তার দুর্দশা চরমে ওঠে। 70 বছর বয়সে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। যে বৃদ্ধ দম্পতির কথা বলা হয়েছে তাদের সাহায্য করার কেউ নেই কেন? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পতি বলতে ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগিকে বোঝানো হয়েছে। একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস যখন মড়ক, দুর্ভিক্ষ, চুরি ইত্যাদির ফলে সর্বহারা হয়ে পড়ে, তখন তার বিতাড়িত ছোট পুত্র অনেক দূর দেশে বসবাস করত। তাদের একমাত্র মেয়েটিও মারা গিয়েছিল। ফলে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীর চরম দুর্দশায় তাদের সাহায্য করার মতো নিজের কেউ ছিল না। ইলিয়াসের অতিথি বাৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কি করল? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহর খুব দুঃখ হলো। ইলিয়াসের অতিথি পরায়ণতার কথা স্মরণ করে মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে তার গৃহে থাকার প্রস্তাব দিল। সে ইলিয়াসকে সাধ্য অনুযায়ী গ্রীষ্মকালে তার তরমুজ খেতে কাজ করতে এবং শীতকালে গরু ঘোড়াগুলিকে দেখাশোনা করতে আর তার স্ত্রীকে দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ করার প্রস্তাব দেয়। এর বিনিময়ে তাদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হবে। এরপরেও অতিরিক্ত কিছু লাগলে মোহাম্মদ শাহ তাও দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। যে প্রতিবেশীর কথা বলা হয়েছে তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে প্রতিবেশী বলতে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস সর্বহারা হয়ে পড়েছিল। তার বিতাড়িত পুত্রও অনেক দূর দেশে বাস করত। কন্যাও মারা গিয়েছিল। চূড়ান্ত দুর্দশায় অসহায় ইলিয়াসকে সহৃদয় প্রতিবেশী মোহাম্মদ শাহর সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই চরম বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল। ক্রমে ক্রমে সব সয়ে গেল। সয়ে যাওয়া শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে
সয়ে যাওয়া বলতে সহ্য হয়ে যাওয়া বা মানিয়ে নেওয়া বোঝানো হয়েছে। বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগি বিপুল সম্পত্তি হারিয়ে সর্বহারা হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেয়েছিল। এর বিনিময়ে ইলিয়াসকে গ্রীষ্মকালে মোহাম্মদ শাহর তরমুজ খেতে কাজ করতে হতো এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়াতে হতো। আর তার স্ত্রী শামসেমাগির কাজ ছিল ঘটকির দুধ দোয়া এবং কুমিজ তৈরি করা। প্রথম দিকে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে কষ্ট হলেও দারিদ্র্যের কারণে ধীরে ধীরে তাদের সব সয়ে গেল। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো। বুড়ো বুড়ি বলতে যাদের কথা বলা হয়েছে তাদের রেখে মোহাম্মদ শাহর কী লাভ হলো? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে বুড়ো বুড়ি বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগিকে বোঝানো হয়েছে। ইলিয়াস দম্পতি নিজেরাই একসময় মনিব ছিল, ফলে সব রকম কাজে তারা পারদর্শী ছিল। তাছাড়া তারা অলসও ছিল না। মোহাম্মদ শাহর বাড়িতে থেকে খাওয়া ও পড়ার বিনিময়ে তারা সাধ্যমতো নিরলস পরিশ্রম করত। এর ফলে ইলিয়াস ও তার স্ত্রীকে রেখে মোহাম্মদ শাহর লাভ হয়েছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, তাকে বলতে যার কথা বলা হয়েছে তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে তাকে বলতে সর্বহারা বৃদ্ধ ইলিয়াসকে বোঝানো হয়েছে। মোহাম্মদ শাহ তার বাড়িতে আসা অতিথিদের জিজ্ঞাসা করে দরজার পাশ দিয়ে চলে যাওয়া বৃদ্ধ মানুষটিকে তারা দেখেছেন কিনা, কারণ ওই বৃদ্ধের নাম ইলিয়াস, যে একদা সেই অঞ্চলের সর্বাপেক্ষা ধনী এবং অতিথিপরায়ণ ব্যক্তি ছিল। তার সুখ্যাতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন সে সর্বহারা এবং নিজের স্ত্রীর সঙ্গে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। অতিথিরা সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। অতিথির বিস্ময়ের কারণ কি? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে উল্লেখিত অতিথি হলে মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক মুসলমান ধর্মপ্রাণ মোল্লা সাহেবের একজন আত্মীয়। অতিথিরা সকলেই ইলিয়াস ও তার সুনামের সঙ্গে পরিচিত ছিলেন, কিন্তু তাকে কখনো চোখে দেখেনি। তাই একদা যে ইলিয়াস বিত্তশালী এবং অতিথিপরায়ণ ছিল, বর্তমানে পরিস্থিতির তার দুর্দশার কথা শুনে এবং ভাগ্যের নিদারুণ পরিহাসের কথা ভেবে অতিথিরা বিস্মিত হলেন। লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে একজন ধর্মপ্রাণ মোল্লা সাহেব এবং তার আত্মীয় স্বজন অতিথি হয়ে এসেছিলেন। সেখানে মজুরের কাজে রত একদা বিত্তশালী ইলিয়াসের কথা জানতে পেরে অতিথিদের মধ্যে একজন তার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অতীত জীবনের সুখ সমৃদ্ধি হারিয়ে বর্তমানে দুরবস্থার জীবন সম্পর্কে ইলিয়াসের কী উপলব্ধি, সেই বিষয়ে কথা বলার জন্যই অতিথি ইলিয়াসের সঙ্গে দেখা করতে চান। অতিথি তাকে জিজ্ঞাসা করল। অতিথি কাকে কি জিজ্ঞাসা করল? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে অতিথি বলতে ধর্মপ্রাণ মুসলিম মোল্লা সাহেবের আত্মীয় যারা মোহাম্মদ শাহর বাড়িতে অতিথি হয়ে এসেছিল, তাদের মধ্যে একজনের কথা বলা হয়েছে। অতিথি ইলিয়াসকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের দেখে এবং অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমানে দুরবস্থার কারণে ইলিয়াসের কষ্ট হয় কিনা। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি কি বিষয়ে সত্য বলতে পারবেন? উত্তর, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শামসেমাগির কথা বোঝানো হয়েছে। মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমানে দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এ বিষয়ে তার স্ত্রী শামসেমাগি ভালো বলতে পারবে।
একজন মহিলা হওয়ার কারণে তার মুখের কথা মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ করবে। আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ আর এখনকার দুঃখ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আসা জনৈক অতিথি ইলিয়াসের স্ত্রী শামসেমাগিকে এই কথা বলেছেন। একদা ইলিয়াস ছিল সে অঞ্চলের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। তার খ্যাতি এবং প্রাচুর্যে পূর্ণ জীবনযাপনের দিনগুলিকে এখানে আগেকার সুখ বলা হয়েছে। ভাগ্যের পরিহাসে বিত্তশালী ইলিয়াস দম্পতি বর্তমানে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের কাজের মাধ্যমে অন্ন সংস্থান করে। এখনকার দুঃখ বলতে তাদের এই সর্বহারা দারিদ্র্য পরিপূর্ণ জীবনের কথা বলা হয়েছে।